শীত সবে আসতে শুরু করেছে। শুকনো ঠান্ডা বাতাস সবার গায়ে ছুঁচ ফোটাচ্ছে। কিছুদিন হলো মা দুর্গার বিসর্জন দেওয়া হয়েছে। সামনেই মা কালীর আগমনের সময় এসেছে। বাঁশবাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এসব কথাই আলোচনা করছে নলপুর গ্রামের তিনজন লোক। তিনজনই হাঁটুরে, কাঁধে পুটলি সবার, মাথায় ঝুড়িতে না বিক্রি হওয়া মূলো, কলা ইত্যাদি। অজপাড়াগা নলপুরের মধ্যে মানুষের মূল জীবিকা বলতে হাট বাজার, চাষবাস এসবই ভরসা। লোকগুলোর মধ্যে অদ্ভুত চঞ্চলতা। হনহন করে হেঁটে চলেছে তারা। ও ভোলা, চুপ মেরে গেলি যে একেবারে। ভয় পাসনি হতভাগা? চলেই এসেছি বাঁশবাগানের শেষ মাথায়। পা টেনে হেঁটে দে আরেকটু। তোমার জন্যই তো দেরিটা হলো। এই সময় কি বিড়ি কিনতে লাটুনের দোকানে না গেলেই চলছিল না? আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দে বাপ। এখন পা টেনে হাঁটা দে। আধার নেমেছে, বাঁশবাগানটা পেরোতে পারলেই আর চিন্তা নেই। মাধবদের দলটা যে কত দূর এগিয়ে গেছে কে জানে। ওদের পেছন ধরতে পারলেও মনের জোরটা বাড়ে। নলপুরের এই বাঁশবন আকারে প্রায় আধ মাইলের মতো। বছরের এমনি সময় এই পথ গ্রামের লোক চোখ বুজে পার হলেও কালী পুজোর আগের এই সময়টা যেন সকলের মনে কোনো নাম না জানা ভয় কাজ করে। হাট থেকে সবাই দল বেঁধে বাড়ি ফেরে। কেউ পেছনে পড়ে গেলে সে একলা সে পথে পাড়ি দেয় না, সারা রাত হাটেই কাটিয়ে দেয়। আজ সবাই একসাথে বেরোলেও তারা তিনজন পেছনে পড়ে গেছে। এই তো আর কিছুক্ষণ, চলেই এলাম প্রায়। খুব বেশি পথ বাকি নেই। হঠাৎ তাদের পাগুলো থেমে গেল। সামনে পথের উপর একটা লণ্ঠন কাত হয়ে পড়ে আছে। সেটা তখনও জ্বলছে, কিন্তু আলো প্রায় নিভু নিভু। কার লণ্ঠন গো? এভাবে ফেলে রেখে গেছে, চেনা চেনা লাগছে। নেতাইয়ের মনে হচ্ছে না? ও তো মাধবের দলে ছিল। কি ব্যাপার বলো তো? নেতাই? মাধব? কই গো তোমরা? নেতাই? কেউ নেই রে। লণ্ঠনটা ফেলে রেখে যাওয়ার কি কারণ বুঝতে পারছি না। চল এগিয়ে চল জলদি। কি কাণ্ড বুঝতে পারছি না একেবারে। তারা তিনজনেই আবার এগিয়ে চলল আগের গতিতে। মাধবদের দলটা যে চলে গেছে তা বোঝা যাচ্ছে, কিন্তু নেতাইয়ের লণ্ঠনটা ফেলে যাওয়ার পিছনে কি কারণ থাকতে পারে সেটাই ভাবছে তারা। ও শিবেন না, এই ব্যাপারটা ভালো ঠেকছে না। কেমন যেন একটা বোরকা গন্ধ পাচ্ছ। মনে হচ্ছে কেউ যেন পচা মাছ শুকোচ্ছে। ও বাবা গো! হঠাৎ কথা থেমে গেল শিবেনের। ভোলা আর শিবেন কোনো কথা না বলে পুতুলের মতো আঙুল তুলে বাঁশবাগানের উপরের দিকে দেখালো। বাকি দুজনও সেদিকে তাকিয়ে দেখলো একটা সাদা চাদরে মোড়া মূর্তি, মুখের জায়গায় কালো অন্ধকার। জল জলে দুটো চোখ শুধু তাকিয়ে আছে তাদের দিকে। দু হাতে ধরে কামড় বসাচ্ছে একটা কাটা হাতে। ভোলাই সবার আগে করে বিশাল চিৎকার করে পিছন দিকে দৌড় দিল। শিবেন আর ঘন্টুও যোগ দিল তার সাথে কয়েক মুহূর্ত পরেই। দৌড়তে দৌড়তে তারা এসে দাঁড়ালো মাঠের আলে। তিনজনেই হাঁপাচ্ছে ততক্ষণ। ভয়ের চোটে তিনজনের মুখ যেন সাদা হয়ে গেছে। বাবারে, ওটা কি ছিল? আর নেতাইয়ের মাথাটা? ও শিবেন্দা, ওটা কি ছিল? এবার কোথায় যাব গো? আমার তো ভয়ে হাত পা এখনো থরথর করে কাঁপছে। ও শিবেন্দা! শিবেনের মুখে যেন ভয়ের ছাপ সব থেকে বেশি পড়েছে। একেবারে বোবা হয়ে গেছে সে, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তাদের দিকে। এমন সময় মাঠের অন্য প্রান্ত দিয়ে আরেক দল লোককে ফিরতে দেখা গেল। তাদের হাতেও লণ্ঠন। বটেশ্বর, ঘনা এদের গলা শোনা যাচ্ছে। তারাও মাঠের মাঝে তিনজনকে অমন দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াতাড়ি এগিয়ে এলো। কি ব্যাপার রে, তোরা এখনো এখানে কি করছিস? ঘন্টু তাদের দেখেই হাউমাউ করে বলে গেল কি বিভীষিকা তারা দেখেছে বাঁশবাগানে। সব শুনে তাদের মুখও হা হয়ে গেল। দক্ষিণ পাড়ের শ্মশানের সন্ন্যাসী বাবা বলে বটে এই বাঁশবাগানটা ভূত চতুর্দশীর সময় এলেই ভয়ানক রূপ ধরে, কিন্তু এরকম ঘটনা আজ অব্দি ঘটেছে বলে তো শুনিনি। চল দেখি। এই চল সবাই। অতগুলো লোকের দলটা এবার একসাথে এগিয়ে চলল বাঁশবাগানটার দিকে। সকলে মিলে যখন সেই অভিশপ্ত জায়গাটায় এসে দাঁড়ালো, শিবেন, ঘন্টু আর ভোলার মুখ হাঁ হয়ে গেল। রাস্তাটা খালি, রক্ত বা লণ্ঠন কোনো কিছুরই চিহ্ন নেই। শিরশিরে বাতাসে যেন তাদের গাটা ছমছম করে উঠল। কি হলো ব্যাপারটা? এখানেই তো ছিল। তোরা বিশ্বাস কর, মা কালীর নামে দিব্যি কেটে বলছি, এখানেই। তোরা তিন বেটায় নির্ঘাত গাঁজা খেয়েছিস। কি দেখতে কি দেখেছিস? শুধু শুধু ভয়ে পরানটা ধকধক করে উঠল। এমনভাবে বললি কথাগুলো। হঠাৎ বাঁশঝাড়ের মধ্যে দিয়ে খসখস করে কারোর হাঁটার শব্দ পাওয়া গেল। সব্বার মুখের কথা থেমে গেল শব্দে। দম বন্ধ করে সবাই তাকিয়ে রইল অন্ধকারের দিকে। তাদের অবাক করে দিয়ে নেতাই বেরিয়ে এলো বাঁশের আড়াল দিয়ে। তার মুখটা ভাবলেশীন, তাদের দেখে থমকে দাঁড়িয়ে গেল। কি হলো রে বেটারা, কি দেখছিস? হবে মানুষ দেখিসনি আগে? যত সব
তুই ওই অন্ধকারের ভেতরে কি করছিলি রে? এরা যে বলছিল। কে? আর তোকে বলবো আমি ওখানে কি করছিলাম? হ্যাঁ, কে তুই? তোকে কৈফিয়ত দেওয়া লাগবে নাকি? আমার ঘুম পাচ্ছে, আমি বাড়ি চললুম। বলেই কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হনহন করে নিতাই একাই সেই আধার ঘন পথে হাঁটা দিল বাড়ির দিকে। বটেশ্বর শিবেনদের দলটা কেমন ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে রইল সেই জায়গায়। নেতাইয়ের এমন ব্যবহারের কি কারণ, বা শিবেনরা চোখে এত ভুল কিভাবে দেখলো সেটাই মাথায় ঢুকছে না তাদের। কি হলো ব্যাপারটা, মাথায় কিছুই ঢুকছে না। এই তোরা নির্ঘাত ভুল দেখেছিস। যাকগে, চল সব, রাত হয়েছে। আর শোন, যাই হয়ে যাক, পিছনে কেউ তাকাস না। খুব একটা ভালো গন্ধ পাচ্ছি না আমি এখানে। কেউ আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির দিকে চলে গেল। বাঁশবাগানের মধ্যে দিয়ে ঠান্ডা বাতাসের হাহাকার যেন অশুভ কোনো ভয়ানক ঘটনার সূত্রপাতের গান শোনাচ্ছে। নলপুরের মাঠের ওপর সূর্যের লালচে আলোর ছটা পড়েছে। পাখির ডাক আর গ্রামের মানুষের কথাবার্তায় সকালের বাতাস ভরে উঠেছে। গ্রামের মাঝের বটতলায় মাধব আর গ্রামের বুড়ো কোবরের যতীন্দ্র বসে আছে। এমন সময় অনেকেই এখানে এসে জোটে কথাবার্তা বলার জন্য। একটা ছোট চায়ের দোকানও গড়ে উঠেছে বটগাছটাকে ঘিরে। এই সময় শিবেন আর ঘন্টু সেখানে এসে দাঁড়ালো। তাদের চোখে মুখে ভয়ের ছাপ, চোখগুলো বসে গেছে যেন সারা রাত না ঘুমানোর ফলে। মাধব, কাল রাতে কি হয়েছিল তোরা কিছু জানিস? মাধব এই কথা শুনে মহাকাশ থেকে পড়ল, তারপর চোখ গোল গোল পাকিয়ে বলল, কি হয়েছে? কার কি হয়েছে? আরে আমাদের নেতাই, নির্ঘাত ওর সাথে কিছু একটা ঘটেছে। আমরা যে দেখেছি, মনে করলেও বুকের রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে রে। কথার মারপ্যাচ না দিয়ে সরাসরি বল তোরে বাপু, কি হয়েছে? ঘন্টু সব বলল তাদের। নেথাইয়ের মাথাটা রাস্তায় গড়িয়ে পড়া থেকে শুরু করে সেই ভয়ানক মূর্তির মাংস ছেড়ে ছেড়ে খাওয়া, সব কিছু। বলিস কি, ওই বাঁশ বাগানটা যে ভূত চতুর্দশী আসার সময় হলেই ভয়ানক হয়ে ওঠে তা আমি জানি, কিন্তু এই ঘটনা প্রথম শুনছি। ভয়ানক যে হয় আমরাও জানি গো খুড়ো, তাই তো কেউ যায় না। আর হাট থেকে ফেরার সব থেকে সোজা পথটা ওই বাঁশবাগানের মধ্যে দিয়েই। না হলে বাঁশবাগান বেড় দিয়ে মাঠের আল ধরে এলে তো দ্বিগুণ সময় লাগে। কাল যে কি ঘটলো আমাদের চোখের সামনে, এখনো ভাবলে হাত পা কাঁপছে আমাদের। ভোলার তো জ্বর এসেছে, বাড়িতেই পড়ে আছে। কাল নিতাই তো আমাদের সাথেই ছিল। হঠাৎ বলল হাটে পয়সার থলে ফেলে এসেছে বলেই আমাদের কথা না শুনে একা একা উল্টো দিকে ফিরছিল। তোমরা আমাদের পিছনে আছো ভেবেই আমরাও আর আটকাইনি। হ্যাঁ, বুঝেছি। দেখো, ও বাঁশ বাগানের গল্প এই গ্রামে অনেক কাল ধরেই চলে আসছে। তোমরাও সব বাড়ির বুড়ো বুড়িদের মুখে শুনেছ হয়তো। ওখানে আগে বিশাল বড় এক ডাকাতের দল লুকোনোর ডেরা করেছিল। আশেপাশের গ্রামে ডাকাতি করে ওরা ওই ঘন বাঁশ বনে লুকোতো। একদিন 3 গ্রামের লোক মিলে বাঁশ বনে চড়াও হয় ওদের ওপরে। সব কটা ডাকাতকে পিটিয়ে ওই বাঁশ বনে পুঁতে দেয়। দিনটা ছিল ওই ভূত চতুর্দশীর কালো রাত। তারপর থেকেই ওই গল্প চলে আসছে যে বাঁশবাগানটায় সেই প্রেতের দল ভূত চতুর্দশীর আগে আগে নাকি জেগে ওঠে। খুড়ো ঠিকই বলেছ। আমার ঠাকুরদাও ছিল সেই দলে। তিনি বলতেন ডাকাত সর্দার মঙ্গল নাকি কি ভয়ানক ছিল, 2 হাতে নাকি মানুষের মাথা টেনে ছিঁড়তে পারতো সে। ওরকম অনেক গপ্পই তো প্রত্যেক গ্রামেই আছে। তাই হ্যাঁ রে শিবেন, তোরা কি সত্যি যা বলছিস তা দেখেছিস? তাহলে তো নিতাইয়ের খবর নিতে হবে। তার প্রয়োজন নেই, আমার খবর নেবেন। বড় মাতব্বর এলেন একেবারে। আচমকা এমন মেঘের মতো গলার আওয়াজ শুনে সবাই চমকে দেখল নিতাই দাঁড়িয়ে আছে একটু দূরে। উস্কো খুস্কো চুল, চোখগুলো টকটকে লাল। এই যে অকম্মার দল, আমাকে নিয়ে এসব কথা কিন্তু আমি সহ্য করব না বলে দিলাম। কি কথা হচ্ছিল শুনি? আর শিবেন, ঘন্টু, হতভাগার দল, তোরা রটিয়ে বেড়াচ্ছিস আমাকে ভূতে খেয়েছে। ফের এই কথা যদি তোদের মুখে শুনি রে, কার মোটকে জমের বাড়ি পাঠিয়ে দেব। বলেই যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ হনহন করে সে চলে গেল সেখান থেকে। সববার মুখ হাঁ হয়ে গেল নেতাইয়ের এই রূপ দেখে। এমন সময় মাধব নাকে হাত চাপা দিয়ে নাক সিঁটকে বলে উঠল, কি মরেছে গো বাবা গো, অন্নপ্রাশনের ভাত তো উগড়ে আসছে। কাল এই একই গন্ধ ওই ভয়ানক প্রেত মূর্তিটার গা দিয়েও বেরোচ্ছিল। বাবা গো, ও কবিরাজ খুড়ো, কি বুঝছেন? হ্যাঁ, ব্যাপার ভালো ঠেকছে না হে। গ্রামের সবাইকে বাঁশবাগানের মধ্যে দিয়ে যেতে বারণ করা দরকার। এই তোমরাও যাও সব। শোন হারাদন,
তোর দোকানে যারা আসবে তাদেরও বলে দিস কিন্তু। আচ্ছা বেশ খুড়ো, তাই বলে দেবো এখন। এরপর সকলেই বাড়িমুখো হলো। কোনো ভয়ানক আদিভৌতিক ঘটনা যে ঘটছে নলপুরের ওই বাঁশবাগানকে ঘিরে সবাই বুঝতে পারছে সেটা। আবার রাত নামছে। নলপুরের বাড়িগুলোতে মৃদু মৃদু লণ্ঠনের আলো চোখে পড়ছে। বাড়ির মেয়েরা রান্নাবান্নার কাজ করতে ব্যস্ত। হাট থেকে দল বেঁধে লোকজন বাড়ি ফিরছে। সকলের মনেই ভয় বাসা বেঁধেছে। গদাইয়ের ঠাকুমা বাড়ির পেছনের মুরগির খামারের দরজা আঁটতে গেছেন। বুড়ি মানুষ, হাতে লণ্ঠনটা নিয়ে ছোট্ট ঝুপড়ির সামনে আসতেই পা যেন থমকে গেল তার। দেখলো কেউ যেন পিছন ফিরে বসে আছে দরজার সামনে। পিছন থেকে দেখে চেনা চেনা লাগলো। কে রা? কোন মুখ পোড়া? নেতাই না? কি করিস রে ওরম ভাবে বসে? আয়। লোকটা উঠে দাঁড়ালো, তারপর ঝট করে ঘুরলো তার দিকে। মুখে রক্ত লেগে, মুখটা বিকৃত, দু চোখ ভাঁটার মতো জ্বলছে। বুড়ি বাবাগো মাগো বলে সেখানেই মূর্ছ গেল। তার চিৎকারে বাড়ির লোকজন সব জড়ো হলো সেখানে। তার মুখ থেকে নেতাইয়ের এই রূপের কথা শুনে সবার বিস্ময় আর ধরে না। জ্যান্ত মানুষটা যে এমন কাণ্ড ঘটাচ্ছে কেউ মানতেই পারে না সেটা। এরপর আরো কয়েক রাতে আরো অনেকে এমন দৃশ্য দেখতে পায়। কখনো নেতাইকে বা কখনো সাদা কাপড়ে মোড়া মূর্তিকে গ্রামের এদিক ওদিক দেখা যায়। সকলের মনে আতঙ্ক সঞ্চার হতে থাকে প্রবলভাবে। ভূত চতুর্দশীর আগের রাত আসে এভাবেই। গ্রামের সবাই যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরে এখন। বাঁশবাগানের মধ্যে দিয়ে খুব প্রয়োজন ছাড়া কেউ যায় না। নেতাইও সেই ঘটনার পর থেকে নিখোঁজ। বটেশ্বর আর ঘনা আজ নিজেদের দোষে দেরি করেছে। কালো অন্ধকার বাঁশবাগানের মধ্যে দিয়েই যাবে বলে ঠিক করেছে দুজনে। গ্রামে যা ঘটছে তা যতক্ষণ না নিজের চোখে দেখছে তারা মানতে নারাজ। ঘনা, একটা বিড়িতে দেখি, বড্ড শীত করছে। আর বিড়ি ফুঁকতে হবে না ভাই, জলদি চল। তোরে বললাম বাঁশবাগানের বেড় দিয়ে মাঠের আলে আলে হাঁটি, শুনলি না? বড় জেদ করিস তুই। ভেজা বেড়াল। গদাইয়ের ঠাকুমার কথায় তোর মনেও ভয় জমেছে। যাই হোক, মহাজন টাকা দিতে এত দেরি করলো, নইলে তো বিশুদ্ধ দলের সঙ্গেই চলে যেতে পারতাম। কি বিশ্রী গন্ধ রে, ম্যাগো, পেটের ভাত উপরে আসবে। কি মরেছে টরেছে নাকি? বটেশ্বর এদিক ওদিক তাকিয়ে দেখার চেষ্টা করলো কোথা থেকে গন্ধটা আসছে। হঠাৎ তাদের চোখে পড়লো একটা সাদা চাদরে ঢাকা মূর্তি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। এই কে রে? কে ওখানে? সাদা চাদরটা ঝপ করে পড়ে গেল মাথা থেকে। সাদা কঙ্কালের মাথা বেরিয়ে এলো। জল জলে চোখ, দাঁতে রক্ত আর মাংসের টুকরো লেগে আছে। বিভৎস মূর্তি। বটেশ্বর আর ঘনার সঙ্গে সঙ্গে উল্টো দিকে দৌড় দিল পরিমরি করে। শিবেনরা যে সেদিন মিথ্যে কথা বলেনি তা বুঝতে কোনো অসুবিধা হলো না তাদের। বাঁশবাগান থেকে বেরোতে বেরোতে দেব মূর্তির প্রবল অট্টহাসি কানে এলো তাদের। তারা দুজনে তখন ইষ্টনাম জপতে জপতে দৌড়চ্ছে মাঠের আল বরাবর। পরদিন সকালের আলো ফুটতেই আর থাকতে পারল না নীলপুর গ্রামের লোক। গ্রামের সকল পুরুষই প্রায় একসাথে জড়ো হলো দক্ষিণ পাড়ের শ্মশানে। এই শ্মশানে মা কালীর মূর্তি আর মন্দির আছে বহুকাল থেকে। সন্ন্যাসী বাবা বাস করেন সেখানে। মায়ের আরাধনা থেকে মন্দিরের দেখাশোনা সবকিছু তারই দায়িত্ব। সকাল সকাল তার ঘরের চালের সামনে এত লোক দেখে সন্ন্যাসী বাবা বেরিয়ে এলেন। মুখে স্নিগ্ধ হাসি তার। কি হয়েছে রে, ওরা সব আজ এত সকালে এখানে হাজির হয়েছিস? বাবা, আমাদের যে গ্রামের টিকা দায় হচ্ছে, আপনি তো সবই শুনেছেন, একটা কিছু বিহিত করুন। সন্ন্যাসী কয়েক মুহূর্ত তাদের মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, নেতাইকে সেদিন হয়তো একা পেয়ে সেই ডাকাতের প্রেতের দল আক্রমণ করে। তোমাদের তো আমি বহুবার বলেছি, ভূত চতুর্দশীর সময় ওই বাঁশবাগান হয়ে ওঠে ওদেরই রাজত্ব। ঠিক আছে, ভয় পেও না, আজই তো ভূত চতুর্দশী। আজকের দিনটা সাবধানে থেকো। বাঁশবাগানের মধ্যে থেকে যেমন আওয়াজই আসুক না কেন, কেউ সেদিকে যাবে না। সন্ধ্যা হলেই সবাই প্রদীপ জ্বালাবে। বাড়ির কোথাও অন্ধকার রেখো না। এখন যাও, যাও সবাই। একে একে সবাই চলে গেল সে জায়গা ছেড়ে। শুধু বটেশ্বর আর গ্রামের কয়েকজন জোয়ান ছেলেই দাঁড়িয়ে রইল সেখানে। ধীরে ধীরে সূর্যদেব পাটে বসলেন। গ্রামের বাড়িতে বাড়িতে শাঁখের আওয়াজ শোনা যাচ্ছে। মেয়েরা, পুরুষেরা, এমনকি ছোট্ট ছেলেরা সবাই মিলে বাড়িতে বাড়িতে 14 প্রদীপ জ্বালছে। রান্না হচ্ছে 14 শাক। বাঙালির ঘরে ঘরে আজ অশুভ আত্মাদের দূরে রাখার জন্য এই রীতিনীতি পালন করছে সবাই। গ্রামের বাড়িগুলো যেন মায়াময় মনে হচ্ছে। সব্বার মনে কিন্তু চাপা ভয় একই রকম রয়ে গেছে। বাঁশবাগান থেকে হাড়ের ঠোকাঠুকি আর অট্টহাসি শোনা যাচ্ছে। সেখানে যেন আজ প্রেতের মেলা বসে গেছে। এমন সময় হাতে লণ্ঠন নিয়ে
দুজন লোককে বাঁশবাগানে ঢুকতে দেখা গেল। দুটো লোক কি যেন ভয়ে কাঠ হয়ে হেঁটে চলেছে। আজও দেরি করলি হতভাগা, আজ নির্ঘাত ঘাড় ভেঙেই মরতে হবে দেখিস, নেতায়ের মতো অবস্থা হবে আমাদের। থাম তো, সন্ন্যাসী বাবা তো বললেন সকালে, ভয় পাসনি, পা টেনে চল। সেই লম্বা বাঁশ গাছগুলোর কাছাকাছি এসে দাঁড়ালো তারা। দুজনেই গাছের দিকে তাকিয়ে হাঁটছে। রাম 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 রাম। ভাই, দুর্গন্ধটা পাচ্ছিস? বমি ঠেলে উঠে আসছে রে। বটে, বটেশ্বর, ওরে সামনে দেখ। দুজনেই থমকে গেল। দেখলো সাদা চাদরে মোড়া সেই মূর্তি। আজ মুখ ঢাকা নেই, খুলিটার ওপর এদিক ওদিক চাপ চাপ পচা মাংস লেগে আছে। কি বোকারে তোরা, এত কাণ্ড ঘটার পরেও এই মতেই বারবার ফিরে আসছিস। যাক, এসেই যখন পড়েছিস আমাদেরই ভোগে লাগবি। তুমি কে? নেতাই কোথায়? কি করেছো ওর সাথে? নেতাই? ওই শিবেন বেটা তো জানে রে নেতাই কোথায়। ওটাকেই তো প্রথম ঘাড় ভেঙে খেয়েছি সেদিন একা একা যাচ্ছিল বাঁশবাগান দিয়ে। কি স্বাদ ছিল রে রক্ত মাংসের, এখনো মুখে লেগে আছে। ওই বেটার রূপ ধরেই তো গ্রামে শিকার ধরতে গিয়েছিলাম। যাই হোক, গ্রামে না পেলেও তোরা তো নিজেরাই এখানে এসে হাজির হচ্ছিস। এই কি আছিস? এই দুই বেটার মাথাগুলো ছিঁড়ে নিয়ে আয়, যা। বলা মাত্রই তারা দেখলো তার পেছনে হাওয়ার মধ্যে থেকে দেহ ধারণ করলো কতকগুলো মাথায় কালো ফেট্টি বাঁধা কঙ্কালের মূর্তি। সবার গায়ে পচা গলা মাংস লেগে আছে। দুর্গন্ধে বাতাস যেন ভারী হয়ে উঠছে। কঙ্কালের মূর্তিগুলো এক পা দু পা করে এগোচ্ছে তাদের দিকে। হাড়ের খটখটানিতে কান পাতা দায়। এমন সময় বটেশ্বর আর শিবেনের পেছনে এসে দাঁড়ালেন সন্ন্যাসী বাবা। এক হাত তুলে কপালে ভ্রুকুটি করে তাদের বলে উঠলেন, স্তব্ধ হও পিশাচের দল, তোমরা বহুকাল আগেই পরলোকগত হয়েছ। মানুষের এই পৃথিবীতে তোমাদের মতো বিদেহীদের কোনো জায়গা নেই। স্তব্ধ হও। কঙ্কালের দল ভয়ে পিছিয়ে গেল। এবার তাদের সর্দার কিন্তু দমল না। মঙ্গল সর্দারকে পেটাতে বলিস? এবার সবার আগে তোর ঘাড় মধ্যে রক্ত খাবো। বলেই দু হাত তুলে হাওয়ার বেগে তেড়ে এলো মূর্তিটা। তার হাতের নখ ঝকঝক করে উঠল। সন্ন্যাসী সঙ্গে সঙ্গে হাতের ঘটের জলটা ছুঁড়ে দিল মূর্তিটার দিকে। মূর্তিটার গায়ে জলটা পড়তে আগুনের ছ্যাঁকার মতো শব্দ হয়ে ধোঁয়া বেরোতে শুরু করলো। তার স্যাঙাত কঙ্কালগুলো উল্টো দিকে দৌড় দিল। সঙ্গে সঙ্গে কয়েক মুহূর্তের মধ্যেই বাঁশঝাড়ের মধ্যে তাদের আর কোনো চিহ্ন রইল না। প্রবল চিৎকার করে মঙ্গল সর্দারের দেহটা জ্বলে উঠল। তার চিৎকারে বাঁশবাগান যেন কেঁপে উঠল। বাঁশবাগানের মধ্যে এতক্ষণ যাদের চোখ জলজল করছিল, সব প্রেতের দলই তার এই পরিণতিতে চোখ বুজে ফেলল। মূর্তিটা ধীরে ধীরে হাওয়াতে মিলিয়ে গেল। এরপর সে স্থানের বাতাস যেন ধীরে ধীরে লঘু হয়ে আসছে। এবার পচা গন্ধটা যেন মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। শুধু বাঁশবাগানের আড়ালে আর গ্রামের আধারের মধ্যে যারা দাঁড়িয়ে এই সব কাণ্ড দেখছিল তাদের ফিসফিসানি শোনা যেতে লাগলো। বটেশ্বর, শিবেন আর সন্ন্যাসী বাবা ধীরে ধীরে এগিয়ে চললেন বাঁশবাগানের বাইরের দিকে। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্প। আজকের গল্পে আমার সাথে ছিল অদেখা দৃশ্য। ওদের চ্যানেলটা তোমরা সবাই ঘুরে এসো। আজকের গল্পটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।